জয় হিন্দ। আজ আমরা ক্লাস 9 এর জীবন বিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ জীবন সংগঠনের স্তর এই চ্যাপ্টারটা পড়ব। এই চ্যাপ্টারের আজকে আমাদের মনে হয় 17তম ক্লাস। এর আগে এই ক্লাসগুলো দিয়েছি, যারা দেখোনি একটু দেখে নিবে, কেমন? তো চলো আজকে ক্লাসে আমরা পড়ব মেনলি যোগ কলা। যোগ কলা বলার আগে আমরা একটা জিনিস একটু ঝালিয়ে নিই। কিরকম? যখন আমরা প্রাণী কলা পড়েছিলাম দেখেছিলাম হচ্ছে প্রাণী কলা মেনলি 4 ধরনের, তাই না? 4 ধরনের কি কি বলতো? এটা হচ্ছে আবরণী কলা, যোগ কলা, পেশি কলা আর হচ্ছে স্নায়ু কলা। এটা আমরা পড়েছিলাম। তো আবরণী কলা সম্পর্কে আগের দিনকে আমরা আলোচনা করেছি। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যোগ কলা। তো যোগ কলা জিনিসটা কি? দেখো, যোগ এর সাথে একটা শব্দের খুব মিল পাচ্ছি, তাই না? সেটা হচ্ছে সংযোগ। কি বলতো? সংযোগ। তো সেই কলাটাকেই আমরা যোগ কলা বলবো। যদি আমরা সংজ্ঞা বলি, কাকে বলবো যোগ কলা? কি বলবো? যে কলা সংযোগ রক্ষা করে। বুঝা গেল? কিভাবে সংযোগ রক্ষা করে? কার সাথে? বিভিন্ন কলার সাথে হতে পারে, বিভিন্ন অঙ্গের সাথে হতে পারে, তাকে আমরা বলতে পারি যোগ কলা। এই কানেকটিভ টিস্যু। কানেকশন কি? কানেকশন মানে সংযোগ। মানে যে কলা বিভিন্ন অঙ্গ বা বিভিন্ন কলার মধ্যে সংযোগ সাধন করে, তাদের আমরা বলতে পারি যোগ কলা। কি লিখলাম না? যে কলা দেহের বিভিন্ন কলা বা অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে তাকে বলা হয় যোগ কলা। বলা হয় কানেকটিভ টিস্যু। ক্লিয়ার হয়ে গেল? যে কলা দেহের বিভিন্ন কলা বা অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে তাকে বলা হয় যোগ কলা। ইংলিশে যেটা রাখবে কানেকটিভ টিস্যু, কানেকশন করে না? তাহলে আমরা দেখি এবারে যোগ কলার বৈশিষ্ট্য কি। যোগ কলার কি বৈশিষ্ট্য দেখবো আমরা, একটু শিখে নিই আমরা এই জিনিসগুলো। আগের দিনে আমরা যখন আবরণী কলা পড়েছিলাম তখন আমরা কি পেয়েছিলাম বলতো? যে আবরণী কলার কোষগুলো একটা পর্দার উপরে অবস্থান করে। পেয়েছিলাম না? একটা পর্দার উপরে অবস্থান করে, যাকে আমরা বলেছিলাম কি? ভিত্তি পর্দা, তাই না? যে ভিত্তি পর্দার উপরে কোষগুলো অবস্থান করে, এটা পেয়েছিলাম। কিন্তু আজকে আমরা দেখব যে যোগ কলায় কিন্তু কোনো রকম ভিত্তি পর্দা থাকে না। তাহলে কি লিখবো? যে যোগ কলায় ভিত্তি পর্দা থাকে না। 2 নম্বর পয়েন্ট কি লিখবো? মেইনলি আমরা দেখতে পাই যে যোগ কলা, যে আমরা দেখি বড় হয়ে আমরা পড়বো এগুলো আরো, যে যোগ কলার মধ্যে মেইনলি 3টে জিনিস থাকে। একটা হচ্ছে ধাত্র, একটা কোষ, আর হচ্ছে তন্তু। কি বললাম? ধাত্র, কোষ আর তন্তু, এই জিনিস নিয়েই যোগ কলা গঠিত। তো যখন দেখবো আমরা যে যোগ কলার বৈশিষ্ট্যের মধ্যে দেখবো এই ধাত্রের পরিমাণটা কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে। যোগ কলার মধ্যে ধাত্রের পরিমাণটা কিন্তু বেশি থাকে আর কোষীয় উপাদানটা কিন্তু কম থাকে। যখন আমরা উদাহরণ দেবো না তখন বুঝতে পারবে। আমরা যদি রক্ত দেখেছি, রক্ত রক্ত কিরকম? রক্তের মানে জলীয় অংশের পরিমাণটা বেশি এবং ওর মধ্যে যে রক্ত কণিকার সংখ্যাটা কিন্তু কম থাকে অনেক, মানে ধাত্রের পরিমাণটা বেশি আর তোমার কোষীয় উপাদানের পরিমাণটা কম থাকে। তাহলে এই পয়েন্টে লিখে নিই আমরা। যোগ কলায় কি লিখবো? এই কলায় ধাত্রের পরিমাণ বেশি, ধাত্রের পরিমাণটা বেশি, কোষীয় উপাদানের পরিমাণ কম। ওকে? আর কি দেখো, তাহলে এখানে পেলাম যে যোগ কলার মধ্যে কোনো ভিত্তি পর্দা থাকে না। যোগ কলায় ধাত্রের পরিমাণটা বেশি থাকে, কোষীয় উপাদানের পরিমাণটা কম থাকে। আর যে ধাত্রটা বললাম না, এই ধাত্র বিভিন্ন রকমের হয়। আমরা যখন আমি আরো ডিটেলসে আসবো তখন দেখবো আমরা এই ধাত্র কিন্তু বিভিন্ন রকম হতে পারে। কখন হতে পারে কঠিন হতে পারে ধাত্র, তাহলে লিখি ধাত্র হতে পারে কঠিন হতে পারে, কখনো কঠিন হয়, কখনো তরল হতে পারে। ঠিক আছে? ধাত্রটা বিভিন্ন রকম হতে পারে। অর্থাৎ আমরা এখন যখন মানে বিভাগগুলো পড়বো না যোগ করা, তখন আমরা এই ধাত্রের উপর ভিত্তি করে বিভিন্ন বিভাগগুলো দেখতে পাবো না। ঠিক আছে? ধাত্র হতে পারে কঠিন, তরল, অর্ধ তরল, এইরকম ধাত্র হতে পারে। ধাত্র কঠিন, তরল, অর্ধ তরল হয় যোগ করার ক্ষেত্রে।
ঠিক আছে, এই হচ্ছে আমার যোগ কলার বৈশিষ্ট্য। এই পর্যন্ত পেলাম। এবারে দেখি আমরা এই যোগ কলার উৎস কোথায়, কোথায় আমাদের যোগ কলা কোথা থেকে উৎপন্ন হয়। আমরা যখন দেখেছিলাম ওই আমরা ভ্রূণের নাম শুনেছি, ভ্রূণ বা এমব্রায়ো কথা শুনেছি নামটা। ভ্রূণের যদি দেখি আমরা, ভ্রূণের মধ্যে তিনটে অংশ আছে, এক্টোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম। আমরা যদি দেখি ভ্রূণের গঠন, এটা ভ্রূণের মধ্যে তিনটে অংশ থাকে। ঠিক আছে, ভ্রূণের মধ্যে যে তিনটে অংশ থাকে, সেই ভ্রূণের যে মাঝের অংশটাকে বলা হয় মেসোডার্ম। ঠিক আছে, এই মেসোডার্ম অংশ থেকে কিন্তু আমাদের এই যোগ কলা উৎপন্ন হচ্ছে। কোথায় উৎপন্ন হয়, কি লিখবো, ভ্রূণের মেসোডার্ম থেকে। এগুলো বড় হয়ে আমরা আরো ডিটেলসে পড়বো, আপাতত এইগুলো জেনে রাখো। ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। তাহলে ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন হচ্ছে আমাদের যোগ কলা। তাহলে আমরা পেলাম এই পর্যন্ত যে কলা দেহের বিভিন্ন কলা বা অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে তাদের বলা হয় যোগ কলা। যোগ কলা বৈশিষ্ট্যের মধ্যে কি পেলাম, এই কলার মধ্যে কোনো ভিত্তিপদা থাকে না। দ্বিতীয়ত হচ্ছে এই কলা ধাত্রের পরিমাণটা বেশি থাকে, কোষীয় উপাদানের পরিমাণটা কম থাকে। তৃতীয়ত হচ্ছে ধাত্রটা হতে পারে কঠিন, হতে পারে তরল, হতে পারে অর্ধ তরল। এইখানে একটু উল্লেখ করে দিই, যেমন কার কঠিন হয়, কার তরল হয়, কার অর্ধ তরল হয়। আমরা যখন যোগ কলার ভাগ দেখবো না, যখন দেখবো যোগ কলার বিভিন্ন বিভাগগুলো, যেমন ধরো আমি একটু পরেই বলে দিচ্ছি স্যার এগুলো। যেমন ধরো অস্থি কলার ধাত্রটা কঠিন। তরল কার, তরল হচ্ছে রক্ত, রক্তের ধাত্রটা হচ্ছে তরল। আর অর্ধ তরল যেমন হচ্ছে তোমার তরুণাস্থির ক্ষেত্রে। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমরা পাবো এরপরে ভাগগুলো। তো চলো আমরা ভাগটাই দেখি। যোগ কলার পেলাম, বৈশিষ্ট্য পেলাম, আর উৎস পেয়েছি ভ্রূণের মেসোডার্ম থেকে। এটুকু জেনে রাখো, ভ্রূণের মেসোডার্ম থেকে যোগ কলা উৎপন্ন হয়েছে। ঠিক আছে, কি পড়ছি আমরা, যোগ কলা। এবারে যোগ কলা যদি আমরা বিভাগ দেখি, যে যোগ কলা কত রকমের হয়, আমরা দেখব যোগ কলা হতে পারে এই কয় রকমের। দেখো তো কয় রকমের হয়, আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে অ্যাডিওলার কলা, অ্যাডিওলার। একটা হচ্ছে অ্যাডিপোজ, একটা হচ্ছে তরুণাস্থি, একটা হচ্ছে অস্থি, একটা রক্ত, লিম্ফয়েড, মানে 6 রকমের। ঠিক আছে, নামগুলো আমরা শিখে নিই আরেকবার। দেখো বলি, একটা হচ্ছে অ্যাডিওলার কলা, একটা হচ্ছে অ্যাডিপোজ, একটা হচ্ছে অস্থি কলা, একটা হচ্ছে তরুণাস্থি কলা, একটা হচ্ছে রক্ত কলা, আর একটা হচ্ছে লিম্ফয়েড কলা। আপাতত এটা জেনে রাখি। এটা হচ্ছে পয়েন্ট আউট করে দিল, অ্যাডিওলার, অ্যাডিপোজ, অস্থি, তরুণাস্থি, রক্ত আর লিম্ফয়েড। যোগ কলাকে আমরা এই 6 রকম ভাগে ভাগ করতে পারি। মানে যোগ কলার প্রকার হয়ে যদি বলি, যোগ কলা এই 6 রকমের হয়। কি কি, আবার বলি, যোগ কলা এই 6 রকমের হয়। একটা হচ্ছে অ্যাডিওলার, একটা অ্যাডিপোজ, একটা অস্থি, একটা তরুণাস্থি, রক্ত, লিম্ফয়েড। অ্যাডিওলার কলা, অ্যারিওলার কলা কি, মানে কোথায় পাওয়া যায়? অ্যারিওলার কলা তো এগুলো সবই তো এ টাইপ অফ কানেকটিভ টিস্যু, মানে এক ধরনের যোগ কলা। তাহলে অ্যারিওলার কলা হচ্ছে এক ধরনের যোগ কলা, যা কোথায় পাওয়া যায়? আচ্ছা, অ্যারিওলার কলা দেখো, আমি চেষ্টা করছি সংক্ষেপে প্রত্যেকটা কলার অবস্থান, গঠন এবং কাজ বলে দেওয়ার। ঠিক আছে, তো অ্যারিওলার কলার অবস্থান কি? দেখো, 1 নম্বর বলতে পারি, আমাদের যে ত্বক না, ত্বকের নিচে অবস্থান করে হচ্ছে অ্যারিওলার কলা। তোমরা একটু আমার সাথে সাথে লিখে নাও একটু, ত্বকের নিচে। 2 নম্বর হচ্ছে তোমার রক্তবাহে। 3 নম্বর হচ্ছে তোমার স্নায়ুর ফাঁকে। এই সমস্ত জায়গায় তোমার হচ্ছে অ্যারিওলার কলা অবস্থান করে। ঠিক আছে, বোঝা গেল? এবারে গঠনটা দেখি কেমন। তাহলে কি বলবো, যে ত্বকের নিচে, রক্তবাহে, স্নায়ুর ফাঁকে ইত্যাদি দেহের প্রায় সর্বত্রই আমাদের অ্যারিওলার কলা অবস্থান করে।
ঠিক আছে, ইত্যাদি করে দেহের প্রায় সর্বত্রই আমাদের অ্যারিওলার কলা অবস্থান করে। এবার যদি গঠন দেখি, গঠন দিলে কি দেখবো না, দেখবো আমরা দেখেছিলাম যে যে কোনো যোগ করার মধ্যে কটা জিনিস থাকে, একটা হচ্ছে ধাত্র, কি কি থাকে, এই কালে ধাত্র থাকে, কোষীয় উপাদান থাকে, আর তন্তু থাকে, তাই না? এটা তার ব্যতিক্রম না, যেহেতু অ্যারিওলার কলা এটা এক ধরনের যোগ কলা, তার মধ্যে ধাত্র থাকবে। এর ধাত্রটা কেমন গঠনের মধ্যে, ধাত্র হচ্ছে অর্ধতরল, ধাত্র হচ্ছে অর্ধতরল। আর কোষগুলো কি কি থাকে, কোষ, যে কোষগুলো থাকে সেই কোষগুলোর নাম হচ্ছে ফাইব্রোব্লাস্ট, প্লাজমা কোষ, ম্যাক্রোফাজ, মাস্ট কোষ, এই ধরনের কোষগুলো থাকে। ধাত্র হচ্ছে অর্ধতরল আর এই কোষগুলো থাকে। আর তন্তুর মধ্যে কি থাকে, তন্তুর মধ্যে থাকবে হচ্ছে কোলাজেন তন্তু, কি বললাম, কোলাজেন তন্তু। এই হচ্ছে এর গঠন। তাহলে কি বলবো, যে অ্যারিওলার কলা অর্ধতরল ধাত্র, ফাইব্রোব্লাস্ট, প্লাজমা কোষ, মাইক্রোফাজ, এই ম্যাক্রোফাজ, মাস্ট কোষ ইত্যাদি কোষ দ্বারা গঠিত এবং কোলাজেন তন্তু দ্বারা গঠিত। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার অ্যারিওলার কলার অবস্থান বললাম, গঠন বললাম। এবার অ্যারিওলার কলার কাজটা কি হবে স্যার? দেখো, কাজ অনেক কিছুই আছে, এগুলো তোমরা বড় হয়ে আরো ডিটেলসে পড়বে, যেমন ফাইব্রোব্লাস্টের কাজ কি, প্লাজমা কোষের কাজ কি, মাইক্রোফাজ, প্রত্যেকের আলাদা কাজ আছে। ফাইব্রোব্লাস্ট যেমন তোমার হচ্ছে তন্তু আর ধাত্র তৈরি করে, ঠিক আছে, এরকম প্রত্যেকের কাজ আছে। যেমন ধরো ম্যাক্রোফাজ, এগুলো তোমার জীবাণু ধ্বংস করে। আমরা যাই হোক একটা মানে কাজ বলি, কাজ হচ্ছে একটা হচ্ছে শ্বাসবায়ু পরিবহন বলি। এক নম্বর বলে থাকি আমরা শ্বাসবায়ু আর পুষ্টির পরিবহন, শ্বাসবায়ু ও পুষ্টির পরিবহন। শ্বাসবায়ু পরিবহন বলতে কি বুঝি না, কোষ থেকে অক্সিজেন, কোষে অক্সিজেন প্রবেশ এবং কোষ থেকে অক্সিজেনটা বেরিয়ে আসা, এই কাজটা করে থাকে হচ্ছে শ্বাসবায়ু পরিবহন করে। আর পুষ্টি পরিবহনে খাদ্যের যে সারাংশ কোষে কোষে পৌঁছে দেওয়ার কাজ করা হচ্ছে আমাদের এই অ্যারিওলার কলা। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি, এটা তো ধরো এটা যদি আমাদের ইয়ে হয় মানে ত্বক হয়, ত্বকের নিচে আমাদের হচ্ছে এই অবস্থান করে হচ্ছে তোমার যোগ কলা। ঠিক আছে, তাহলে এই যোগ কলা কি করে, বিভিন্ন কোষের মধ্যে তোমার শ্বাসবায়ু পরিবহন করবে আর পুষ্টি পরিবহন করবে। আর কি করবে, দেখো এর মধ্যে তন্তু আছে না, তন্তু দেখবো অনেক রকমের তন্তু আছে, এখানে আমরা কোলাজেন তন্তু পেলাম, আরো ইলাস্টিন তন্তু পাবো, অনেক কিছু পাবো। এই তন্তু কি কাজ করে, দৃঢ়তা প্রদানে সহায়তা করে, দৃঢ়তা প্রদান এবং স্থিতিস্থাপক বস্তু হিসেবে কাজ করে। কি বলবো, যে অ্যারিওলার কলা দৃঢ়তা প্রদানকারী ও স্থিতিস্থাপক কলা হিসেবে কাজ করে। লিখেছ, লিখে না একটু একটু, এটা হচ্ছে অ্যারিওলা কলা সম্পর্কে আমরা বললাম। অ্যারিওলা টিস্যুর অবস্থান ত্বকের নিচে বা রক্তবাহী বা স্নায়ুর ফাঁকে, অর্থাৎ দেহের প্রায় সর্বত্রই অ্যারিওলা কলা দেখা যায়। এটা ধাত্র হচ্ছে অর্ধতরল, কোষ হচ্ছে ফাইব্রোব্লাস্ট, প্লাজমা কোষ, ম্যাক্রোফাজ, মাস্ট কোষ ইত্যাদি কোষ দ্বারা গঠিত এবং তন্তুর মধ্যে কোলাজেন তন্তু থাকে। আমরা বড় হয়ে আরো পড়বো ডিটেলস, সব প্রত্যেকটা জিনিস ডিটেলস পড়বো। এখন আমরা জাস্ট একটা ধারণা নিয়ে রাখি। আর কাজ হচ্ছে শ্বাসবায়ু আর পুষ্টির পরিবহন করা আর দৃঢ়তা প্রদানকারী আর স্থিতিস্থাপক কলা হিসেবে কাজ করে। হয়ে গেল এর অ্যারিওলার কলা। এবার চলো নেক্সট, আমরা অ্যারিওলার পেলাম, নেক্সট হচ্ছে অ্যাডিপোজ কলা। অ্যাডিপোজ কলাকে মেদ কলাও বলা হয়। মেদ কলা কেন, মেদ, মেদ চিনি তো আমরা, মেদ ভুঁড়ি বলি আমরা, তো মেদ কলা বলা হয় এই অ্যাডিপোজ কলাকে, কারণ এর অবস্থান হচ্ছে ত্বকের নিচে। মেদ ভুঁড়ি কোথায় থাকে, আমাদের ত্বকের নিচে। এর অবস্থান কোথায়, এর কলার ত্বকের নিচে, ত্বক মানে তো চামড়া, চামড়ার নিচে, হৃৎপিণ্ডে, হৃৎপিণ্ড আমরা হৃৎপিণ্ডের চারিপাশে বলি, হৃৎপিণ্ডের চারিপাশে, বৃক্কে,
আর উদর গহ্বরের উদর মানে কি পেট, মানে আমাদের যে পেট উদর গহ্বর আছে, উদর গহ্বরের পেরিটোনিয়ামে অবস্থান করছে হচ্ছে আমাদের এই অ্যাডিপোস কলা। ঠিক আছে, এই হচ্ছে অবস্থান। এবারে গঠন দেখি কেমন, গঠনটা কেমন বলবো, দেখো গঠন বলতে কি বলবো, এটা কিন্তু অ্যাডিপোস কলাটা বা মেদ কলাটা হচ্ছে রূপান্তরিত অ্যারিওলার কলা। ঠিক আছে, মডিফাইড অ্যারিওলার টিস্যু, রূপান্তরিত অ্যারিওলার কলা, অর্থাৎ এর মধ্যে যে তন্তু থাকে, এর মধ্যে যে কোষটা থাকে সেই কোষটা হচ্ছে ফ্যাট কোষ। ঠিক আছে, বড় হয়ে পড়বে, এই কোষটার নাম হচ্ছে অ্যাডিপোসাইট কোষ বলা হয়, এই কোষটা হচ্ছে ফ্যাট কোষ। আর এই ফ্যাট কোষের চারিদিকে তন্তু আছে। আরেকটা জিনিস হচ্ছে এই কলার যে নিউক্লিয়াস গুলো চ্যাপ্টা, নিউক্লিয়াস গুলি চ্যাপ্টা প্রকৃতির, বুঝতে পেরেছো? তাহলে কোষগুলো হচ্ছে ফ্যাট কোষ, ফ্যাট কোষের মধ্যে তন্তু থাকে, এই কোষগুলোর মধ্যে তন্তু থাকে, আর হচ্ছে নিউক্লিয়াস গুলো চ্যাপ্টা প্রকৃতির। এই হচ্ছে এর গঠন। এর কাজ কি, যখন আমরা কাজ পড়বো, দেখো ফ্যাট মানে কি, আমাদের শরীরের তাপ নিয়ন্ত্রণ করবে, এক নম্বর হচ্ছে দেহ তাপ নিয়ন্ত্রণ করবে, ফ্যাটের কাজই তাই। দেখবে মানে একটু যারা মোটা মানুষ না, তাদেরকে ইয়েটা কম লাগে, শীতটা কম লাগে, কারণ দেহ তাপ নিয়ন্ত্রণ করে হচ্ছে ফ্যাট। দ্বিতীয়ত বলতে পারি, কি বলতে পারি আমরা, বলবো যে এতে সঞ্চিত মেদ ভবিষ্যতের খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে। কি বলবো, সঞ্চিত মেদ ভবিষ্যতের খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে। যখন মানে খাদ্যের প্রয়োজন হয়, যখন মানে পুষ্টি না পায়, তখন কি হবে, মেদটা থেকে খাদ্য তৈরি হবে। এই হচ্ছে আমাদের মেদ কলার কাজ। আর একটা বলতে পারি আমরা, যে আমাদের দেহের অভ্যন্তরে যে অঙ্গগুলো আছে, সেই অঙ্গগুলোকে যথাযথ জায়গায় রাখে এবং আঘাত থেকে, বাইরের আঘাত থেকে রক্ষা করে। অঙ্গগুলোকে দেহ অভ্যন্তরে যে অঙ্গগুলো থাকে, অঙ্গগুলিকে রক্ষা করে। এটাও কিন্তু আমাদের একটা মেদ কলার কাজ। শুধু রক্ষা করা না, এটাকে যথাযথ জায়গায় রাখবে এবং সেই অঙ্গগুলোকে রক্ষা করা হচ্ছে আমাদের এই অ্যাডিপোস কলা বা মেদ কলার কাজ। ঠিক আছে, শিখে নিলাম আমরা অ্যাডিপোস কলা কি। এবারে চলে এসো নেক্সট হচ্ছে আমাদের অস্থি কলা। অস্থি মানে কি, বোন। বোন মানে অস্থি, অর্থাৎ যে কলার ধাত্রটা হচ্ছে বোন। অস্থি মানে কি, ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ অস্থিটা হচ্ছে, অস্থির ধাত্রটা কি, ক্যালসিয়াম এর যৌগ, ধাত্র হচ্ছে ক্যালসিয়ামের যৌগ। ক্যালসিয়ামের যৌগ আছে, ক্যালসিয়াম কার্বনেট হয়, ক্যালসিয়াম সালফেট ইত্যাদি হতে পারে। এই ধাত্র হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত, এই ক্যালসিয়াম যৌগ দ্বারা গঠিত। আর কি কি কোষ থাকে বলো তো, কোষ হচ্ছে অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট। এগুলো মনে রাখবো। দেখো, যেখানে অস্থি সংক্রান্ত বিদ্যা তাকে বলা হয় অস্টোলজি, মানে অস্টিও কথাটা হচ্ছে হাড় সংক্রান্ত, তাহলে কোষগুলো হচ্ছে অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট। আর ধাত্রটা কি, যে ক্যালসিয়ামের ধাত্র, মানে ক্যালসিয়ামের যে যৌগগুলো আছে, ক্যালসিয়ামের যৌগগুলো দ্বারা গঠিত ধাত্র। আর এই সমস্ত কোষ দ্বারা গঠিত হচ্ছে আমাদের এই অস্থিকলা বা বোন টিস্যু। ক্লিয়ার হলো? তাহলে এই বোন টিস্যুর কাজ কি, অস্থিকলার কাজ কি, আমরা গঠন পেলাম, কাজ কি হবে, আর অবস্থান কোথায়, দেহ অভ্যন্তরের যে পুরো আমাদের ইন্টারনাল স্ট্রাকচার যেটা আছে, দেহের যে অন্তঃকঙ্কাল, ঠিক আছে, মানে স্কেলেটাল সিস্টেম যেটা আমাদের আছে, সেই অন্তঃকঙ্কাল গঠনকারী যে কলা, সেটাই হচ্ছে আমাদের অস্থি কলা। ঠিক আছে, আমাদের মাথা থেকে একদম পা পর্যন্ত অস্থি আমাদের আছে, তাই না? সেই অস্থি কলা কাজ কি, তাহলে আমাদের দেহ কঙ্কাল গঠন করা, দেহের অভ্যন্তরের অঙ্গগুলোকে, এক নম্বর কি বলবো, দেহ কঙ্কাল গঠন করা। দ্বিতীয়ত বলবো যে দেহের অভ্যন্তরের অঙ্গগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করা।
এই হচ্ছে আমাদের অস্থি কলার কাজ বা বোন টিস্যুর কাজ। আর একটা কাজ কি বলবো, আমরা এগুলো শিখবো যে আমাদের যে অস্থির ভেতরের যে আছে না, অস্থির ভেতরের যে ভেতরের অংশ মানে অস্থি মজ্জা, এখান থেকে কিন্তু আমাদের এই রক্তকোষ সৃষ্টি হয়, যেমন লোহিত রক্তকণিকা, শ্বেতকণিকা, এগুলো সৃষ্টি হয় হচ্ছে আমাদের এই অস্থি মজ্জা, যারা রক্তকণিকা গঠনে সহায়তা করে। তাহলে কি কি পেলাম, একটা হচ্ছে দেহ কঙ্কাল গঠন করা, সঙ্গে সঙ্গে লিখে নিও, হ্যাঁ, দেহ কঙ্কাল গঠন করা, দেহ অন্তঃকঙ্কাল, অন্তঃকঙ্কাল গঠন করছে। আর হচ্ছে অঙ্গগুলিকে, দেহ অভ্যন্তরের অঙ্গগুলিকে রক্ষা করা, অঙ্গগুলিকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, রক্ষা করা। আর কি পেলাম, আর হচ্ছে রক্তকণিকা গঠন করা। ঠিক আছে, এই হচ্ছে আমার অস্থি করার কাজ। চলো সব পরের আলোচনা। এরপর হচ্ছে আমাদের তরুণাস্থি কলা। অস্থি হয়ে গেল, তাহলে অ্যারিওলা হলো, অ্যাডিপোস হলো, অস্থি হলো। এবার হচ্ছে তরুণাস্থি কলা। তরুণাস্থি বলা হয় কার্টিলেজ বলা হয় না, কার্টিলেজাস টিস্যু। কার্টিলেজাস কি দেখো, তরুণ আস্থি মানে অস্থি, তরুণ অস্থি, তরুণ যুক্ত অস্থি বলতে তরুণ অস্থি মানে তরুণ মানে কি নবীন, এখনো অস্থিটা পরিপক্ক হয়নি, সেরকম অস্থিকে বলা হয় তরুণাস্থি। এটা দেখি যে কানের যে লতিটা দেখতে পাচ্ছি আমরা, কিরকম বলতে হাড়, কি হাড় নয়, হাড়ের মতো কিন্তু হাড় নয়, ঠিক আছে, নাকে যে জায়গাটা কি হাড় কিন্তু হাড় নয়। এই ধরনের যে অস্থিগুলো আছে আমাদের শরীরে, সেগুলোকে বলা হয় হচ্ছে তরুণাস্থি বা কার্টিলেজ, কার্টিলেজিনাস টিস্যু। ঠিক আছে, তাহলে কি বলতে পারি যে অস্থির প্রান্তে কোথায় অবস্থান করে, দেখো অস্থির প্রান্তে অবস্থান করে, এক নাম্বার অবস্থানটা বলি অস্থির প্রান্তে। আর কি বহিঃকর্ণে, বহিঃকর্ণে মানে অ্যাকচুয়ালি কর্ণছত্রের এই অংশটা বহিঃকর্ণে। তারপরে তোমার হচ্ছে মালাই চাকিতে, মালাই চাকিতে, এই সমস্ত জায়গাতে অবস্থান করে হচ্ছে আচ্ছা গ্লটিস, এপিগ্লটিসে, গ্লটিস আছে, গ্লটিস, এপিগ্লটিসে, এই সমস্ত জায়গাতে হচ্ছে তোমার এই আমাদের তরুণাস্থি কলার অবস্থান। ঠিক আছে, আচ্ছা এবারে যদি আমরা এর গঠন দেখি, এর ধাত্রটা হবে কন্ড্রয়টিন, কার্টিলেজ দ্বারা গঠিত ছিল না, কার্টিলেজ নাম ছিল, ধাত্র হচ্ছে কন্ড্রয়টিন, কন্ড্রয়টিন সালফেট। এর ধাত্র হচ্ছে কন্ড্রয়টিন সালফেট দ্বারা গঠিত। আর এদের যে কোষগুলো থাকে, এই ধাত্রের মধ্যে যে কোষগুলো থাকে, এদের বলা হয় হচ্ছে কন্ড্রোসাইট কোষ, কন্ড্রোসাইট কোষ। ঠিক আছে, কন্ড্রয়টিন সালফেট ধাত্র আর কন্ড্রোসাইট কোষ দ্বারা গঠিত যে মানে যোগ কলা, তাদের আমরা বলতে পারি তরুণাস্থি কলা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার তোমার ক্যালসিয়ামের যৌগ দ্বারা গঠিত ধাত্র, এবং ওই যে অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, ওই সমস্ত কোষ দ্বারা গঠিত কলা যোগ করা, তাকে আমরা বলছি অস্থি কলা। কাজ বলেছিলাম। আচ্ছা তরুণাস্থি কলা তাহলে বললাম, ধাত্র হচ্ছে কন্ড্রয়টিন সালফেট, আর কোষের নাম হচ্ছে যে কোষ থাকে তাকে বলে কন্ড্রোসাইট কোষ। প্রশ্ন কিন্তু এভাবে আসতে পারে, কন্ড্রোসাইট কোষ কোথায় পাওয়া যায়, কি বলবো আমরা, সঙ্গে সঙ্গে বলবো আমরা অস্থি, তরুণাস্থি কলাতে হচ্ছে কন্ড্রোসাইট কোষ পাওয়া যায়। যদি বলা হয় অস্টিওসাইট কোষ কোথায় পাওয়া যায়, সেটা হচ্ছে অস্থি কলায় পাওয়া যায়। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার এই তরুণাস্থি কলার গঠনে বললাম। এবারে আমরা কি পাবো, এই কাজটা জেনে নিই একটু, তরুণাস্থি কলার কাজ কি। দেখো তাহলে আমাদের যে কানের মানে নাকের অগ্রভাগ, কানের বহিঃকর্ণ, এইসব অঙ্গ গঠনে সহায়তা করা হচ্ছে আমাদের এই তরুণাস্থি কলা, এই সমস্ত অঙ্গ গঠনে সাহায্য করে, আর এই সমস্ত অঙ্গগুলোকে আঘাত থেকে রক্ষা করতে সহায়তা করে, তাই না, দৃঢ়তা প্রদান করে, এগুলো বলতে পারি। ঠিক আছে, তরুণাস্থি কলা কাজ কি বলবো তাহলে, কি বলবো বলো, এই নাসিকার অগ্রভাগ, বহিঃকর্ণ ইত্যাদি গঠনে সহায়তা করে এবং সংশ্লিষ্ট অঙ্গগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। ঠিক আছে, মালাই চাকিতে অবস্থান করার জন্য ঘর্ষণ থেকে ইয়ে করে, রক্ষা করে, ঘর্ষণের যাতে আঘাতপ্রাপ্ত না হয় বা ক্ষয়প্রাপ্ত না হয় সেখান থেকে রক্ষা করে হচ্ছে আমাদের এই তরুণাস্থি কলা। ঠিক আছে, এই হচ্ছে আমার এর কাজ। চলো নেক্সট আলোচনায় চলে যাই। নেক্সট আলোচনা কি বলতো, নেক্সট আলোচনা হচ্ছে রক্তকলা, ব্লাড
ব্লাড টিস্যু। তাহলে রক্তকণা যখন বলবো তাহলে আমরা তো এটা জানি যে রক্ত আমাদের কোথায় অবস্থিত। রক্ত অবস্থান করে দেখো রক্ত বাহের মধ্যে। রক্তবাহ কি হতে পারে? হতে পারে স্যার শিরা, হতে পারে ধমনী, হতে পারে রক্তজালক। এই রক্ত বাহের মধ্যে থাকতে পারে রক্ত, আর কোথায় থাকে? আর থাকতে পারে হৃৎপিণ্ডের মধ্যে, তাই না? আর থাকতে পারে হৃৎপিণ্ডের মধ্যে। তাহলে এই হচ্ছে আমাদের রক্তকলার অবস্থান, যে রক্তবাহ অথবা হৃৎপিণ্ডের মধ্যে হচ্ছে আমাদের রক্তকলা, মানে রক্তকলার অবস্থান। এবার যদি গঠন দেখি আমরা কি দেখব? রক্তের গঠনে দেখতে পারবো আমরা, এখানটা আমাদের খুব ক্লিয়ার যে রক্তের গঠনে আমরা যদি দেখি, দেখবো আমরা রক্তের মধ্যে আছে একটা জলীয় অংশ আর হচ্ছে কঠিন অংশ, তাই না? রক্তের জলীয় অংশ কি বলা হয়? রক্ত রস বলি বা প্লাজমা বলি। আর জলীয় অংশটা কি বলি আমরা? রক্ত রস বা প্লাজমা। আর কঠিন পদার্থ থাকে, তাই তো? কঠিন পদার্থের মধ্যে কি থাকে? জৈব পদার্থ থাকতে পারে, অজৈব পদার্থ থাকতে পারে, ঠিক আছে? থাকতে পারে তো। আর কি থাকে? আর থাকে হচ্ছে রক্ত কণিকা। রক্ত কণিকা এটাকে আমরা এইভাবে ভাগ করতে পারি, রক্ত রস আর রক্ত কণিকা। রক্ত রস আমাদের থাকে দু রকমের, একটা হচ্ছে তোমার জলীয় অংশ আর একটা হচ্ছে তোমার কঠিন পদার্থ। এই ভাগ করতে পারি, তাই না? রক্ত কণিকা হতে পারে তিন ধরনের, একটা হচ্ছে লোহিত কণিকা, একটা শ্বেত কণিকা, একটা অনুচক্রিকা, তাই না? পড়েছিলাম তো আমরা। এই হচ্ছে আমাদের রক্তের গঠন। তাহলে থাকে হচ্ছে রক্ত রস আর রক্ত কণিকা দ্বারা গঠিত হচ্ছে রক্ত। রক্তের মধ্যে থাকে তিন ধরনের লোহিত কণিকা, রক্ত কণিকা। একটা হচ্ছে লোহিত কণিকা, একটা শ্বেত কণিকা, আর হচ্ছে অনুচক্রিকা। এই হচ্ছে আমাদের রক্তের গঠন। আর ডিটেলস বলছি না, এখন অনেক বলা যায়। রক্ত রসটা ভাগ করলাম, কি কি থাকে কি থাকে। এই এই ডব্লিউবিসি ভাগ করা যায়, মানে গ্রানুলোসাইট আর গ্রানুলোসাইট, ঠিক আছে? ওখানে মনোসাইট, লিম্ফোসাইট, ওখানে হচ্ছে ইসনোফিল, নিউক্লিওসাইট, আমি ওগুলো যাচ্ছি না। জাস্ট আমাদের এইটাই বললাম, রক্ত হচ্ছে লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা দ্বারা গঠিত, আর রক্ত রস দ্বারা গঠিত। তাহলে ধাত্র হচ্ছে রক্ত রস বলছি, আর কোষগুলোর মধ্যে এগুলো পাচ্ছি, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। এই হচ্ছে আমাদের রক্তের গঠন পেলাম। এবারে কাজ কি? স্যার আমাদের এই কাজগুলো বলেই হবে। এর কাজ কি? শ্বাসবায়ু পরিবহন। আচ্ছা, খাদ্যের সারাংশ, অক্সিজেন, হরমোন ইত্যাদি কোষে কোষে পৌঁছে দেওয়া। কোষ থেকে বিপাকজাত দূষিত পদার্থগুলো বা রেচন পদার্থগুলোকে নিয়ে এসে নির্দিষ্ট জায়গায় প্রেরণ করা, কাজ গেল। আর কি? শ্বেতকণিকার জায়গায় হচ্ছে জীবাণু ধ্বংস করা, তাই না? অনুচক্রিয়ার কাজ কি? রক্ত তঞ্চনে সহায়তা করা। এই হচ্ছে এর কাজ, তাই তো? এক নম্বর বললাম শ্বাসবায়ু পরিবহন, দু নম্বর বললাম হচ্ছে জীবাণু ধ্বংস, তিন নম্বর হচ্ছে রক্ত তঞ্চন। তঞ্চন মানে এই তো, তঞ্চন মানে হচ্ছে জমাট বাঁধা, রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। কোনো জায়গায় কেটে গেলে যে রক্ত জমাট বাঁধে তাকে বলা হয় রক্ত তঞ্চন। তাহলে এই হচ্ছে আমাদের রক্তকলা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? আমরা জাস্ট পেয়েছিলাম অবস্থান, গঠন, কাজ, তিনটে জিনিস আমরা জেনে নেবো, ঠিক আছে? লাস্ট অফ অল হচ্ছে আমাদের লিম্ফয়েড টিস্যু বা লিম্ফয়েড কলা। কোথায় থাকে? আমরা প্লীহা নাম শুনেছি, প্লীহা, লসিকা গ্রন্থি, ঠিক আছে? এই সমস্ত জায়গায় হচ্ছে তোমার লিম্ফয়েড বা লসিকা অবস্থান করে। অবস্থানে কি বললাম, যে প্লীহা, লসিকা গ্রন্থি ইত্যাদি জায়গাতে তোমার লিম্ফয়েড কলা অবস্থান করে। এর গঠনের মধ্যে কি বলবো? গঠন হচ্ছে ধাত্রটা হচ্ছে স্বচ্ছ হয়, এদের ধাত্র হচ্ছে স্বচ্ছ, স্বচ্ছ ধাত্র, আর হচ্ছে কিছু লিম্ফোসাইট এবং প্রোটিন দ্বারা গঠিত, ঠিক আছে? স্বচ্ছ ধাত্র এবং ধাত্রে প্রবাহমান কিছু লিম্ফোসাইট কোষ এবং প্রোটিন থাকে। কোথায়? এই আমাদের এই লিম্ফয়েড কলার মধ্যে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অবস্থান পেলাম, গঠন পেলাম। আর কাজ কি বলবো স্যার? কাজ হচ্ছে যে যে জায়গায় রক্ত পৌঁছতে পারে না সেই সেই জায়গার কোষ থেকে অক্সিজেন, কোষে অক্সিজেন পৌঁছে দেওয়া এবং সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসা, অর্থাৎ
শ্বাসবয় পরিবহনে সহায়তা করে। ঠিক আছে, 1 নম্বর কথা। দ্বিতীয়তে কি বলবো না, লিপিড বস্তুর পরিবহন করা, আর হচ্ছে জীবাণু সংক্রমণ থেকে রক্ষা করা দেহকে। বহিরাগত জীবাণু যেগুলো দেহে প্রবেশ করে, জীবাণুর থেকে রক্ষা করা, কাকে? দেহকে। বহিরাগত জীবাণুর থেকে দেহকে রক্ষা করা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার যোগ কলার বিস্তারিত আলোচনা হলো আজকে। তাহলে আজকে আলোচনা আমরা কি পেলাম, চলো একটু দেখা যাক। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা মেনলি শিখলাম হচ্ছে যোগ কলা সম্পর্কে। কাকে বলবো যোগ কলা? না, যে কলা বিভিন্ন অঙ্গ এবং কলার মধ্যে সংযোগ রক্ষা করে তাদের আমরা বলতে পারি যোগ কলা। যোগ কলা যখন গঠন দেখলাম, আমরা দেখলাম যোগ কলার মধ্যে কোনো ভিত্তি পর্দা থাকে না। দ্বিতীয়ত, যোগ কলার মধ্যে হচ্ছে ধাত্রের পরিমাণটা বেশি থাকে, কোষীয় উপাদানের পরিমাণটা কম থাকে। আর কি পেলাম? আর হচ্ছে ধাত্রগুলো বিভিন্ন রকম হতে পারে তরল হতে পারে, কঠিন হতে পারে, অর্ধতরল হতে পারে, এগুলো পেয়েছিলাম। আর এর উৎপত্তি স্থান হচ্ছে ভ্রূণের মেসোডাম। এইটা কিন্তু পয়েন্টটা মাথায় রাখবে যে ভ্রূণের মেসোডাম থেকে যোগ কলা উৎপন্ন হয়। প্রশ্ন আসতে পারে যোগ কলা উৎপন্ন হয় ভ্রূণের এক্টোডাম থেকে, এন্ডোডাম থেকে না মেসোডাম থেকে? আমরা বলবো ভ্রূণের মেসোডাম থেকে উৎপন্ন হয় যোগ কলা। তারপরে দেখলাম আমরা যোগ কলা মোটামুটি আমাদের 6 ধরনের হয়। কি কি? অ্যারিওলার, অ্যাডিপোস, অস্থিকলা, তরুণাস্থিকলা, রক্তকলা, লিম্ফয়েড কলা। এই 6 ধরনের আমরা দেখতে পেয়েছি হচ্ছে যোগ কলার বিভাগ বা যোগ কলা এই 6 রকমের হতে পারে। তাকে বলবো অ্যারিওলা কলা কি, কোথায় অবস্থান করে? ত্বকের নিচে। কি কাজ করে পেলাম? অ্যাডিপোস কলা বা মেদ কলা কোথায় অবস্থান করে, গঠন কিরকম, কাজ কি পেলাম। তারপরে তোমার তরুণাস্থি কলা কোথায় অবস্থান করে, কি কাজ পেলাম। হ্যাঁ, আর অস্থি কলা কি কি কোষ দ্বারা গঠিত মনে থাকবে তো? অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, এগুলো পড়ে কিন্তু। আর ধাত্র হচ্ছে ক্যালসিয়াম এর যৌগ। ঠিক আছে, এটা হচ্ছে দেহের কাঠামো গঠন করে। অস্থি কলাটা বেশ ইম্পর্টেন্ট দিক দিয়ে। আর রক্তের মধ্যে পেলাম আমরা হচ্ছে রক্ত রস, রক্তকণিকা, রক্তকণিকা, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা। এই কাজগুলো বলবো। শ্বাসবয় পরিবহন করা, খাদ্যের সারাংশ পরিবহন করা, তারপরে তোমার হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করা, এগুলো হচ্ছে কাজ। আর পেলাম হচ্ছে লিম্ফয়েড কলা। লিম্ফয়েড কলা তো বললাম প্লিহা। হ্যাঁ, ওখানে একটা বড় লসিয়া গ্রন্থির নাম কি ওটা পড়ে কিন্তু, প্লিহা হচ্ছে সবচেয়ে বড় লসিয়া গ্রন্থি। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই থাক। দেখা হবে পরের ক্লাসে। সেই পর্যন্ত সকলে ভালো থেকো। জয় হিন্দ।